আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায় হচ্ছে একাদশ, জীবের প্রজনন। জীবের প্রজনন থেকে খুব ইম্পর্টেন্ট কিছু আমি এই টপিকস নিয়ে আজকের এই ক্লাস ভিডিওতে আলোচনা করব। আমাদের এই ক্লাসটা এই চ্যাপ্টারের উপর ধারাবাহিক কিছু ক্লাস থাকবে। শিক্ষার্থীরা, তোমরা যদি ক্লাসগুলা দেখতে চাও এবং সহজে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পেতে যাও, একদম বেসিক ক্লিয়ার করতে চাইলে আমাদের ধারাবাহিক এই ক্লাসগুলো দেখতে হবে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করা যাক। তো চলো, এই প্রজনন কি, আগে আমাকে এটা জানতে হবে। তো প্রজনন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। দেখতে পাচ্ছ, যে প্রক্রিয়ায় জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। তো প্রজনন আসলে কত প্রকার ও কী কী? শিক্ষার্থীরা দেখো, এই যে প্রজনন সেটা হচ্ছে দুই প্রকার। এটা দুই প্রকার। এক নম্বরে দেখতে পাচ্ছ, এই পয়েন্টে একটু দেখো, এক নম্বর হচ্ছে যৌন প্রজনন এবং নাম্বার হচ্ছে 2, সেটা হচ্ছে অযৌন প্রজনন। এখন আমরা এই যে এই পাশে একটা চিত্র অঙ্কন করে রেখেছি, দেখতে পাচ্ছ একটা ছবি। এখানে দেখতে পাচ্ছ একটা মা মুরগি। এই মা মুরগি থেকে অনেকগুলা ছোট ছোট বাচ্চা রয়েছে। ঠিক আছে, এই বাচ্চাগুলো, এখন এই মা মুরগি হচ্ছে একটা জীব। এখন যে প্রক্রিয়ায় এই মা মুরগি এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলাকে সৃষ্টি করেছে বা সৃষ্টি হয়েছে, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ প্রসেসটাকে বলা যায় প্রজনন। অর্থাৎ এই যে প্রক্রিয়ায় জীব তার বংশধর রেখে যেতে চায় সেটাকে প্রজনন বলে। এখন প্রজনন যেহেতু আমরা শিখেছি দুই ধরনের, একটা যৌন প্রজনন, একটা হচ্ছে অযৌন প্রজনন। এখন এগুলার মধ্যে আবার সংজ্ঞা যদি যায়, যৌন প্রজনন কি? এই যে দেখতে পাচ্ছ যৌন প্রজনন। যৌন প্রজনন হচ্ছে দুটি বিপরীত লিঙ্গের জীবের শারীরিক মিলনের মাধ্যমে যে প্রজনন ঘটে তাকে যৌন প্রজনন বলে। ঠিক আছে, তো যৌন প্রজননের এক্সাম্পলের মধ্যে দেওয়া যায়, একটি হচ্ছে মানুষ, অন্যটি হচ্ছে কি গরু। এরকম আরও এক্সাম্পল রয়েছে। আমার চিত্রে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে মুরগির যে চিত্রটা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এটা মূলত যৌন প্রজননের একটা উদাহরণ। বিপরীত লিঙ্গের দুটি জীব থাকতে হবে এবং তাদের শারীরিক একটা মিলনের মাধ্যমে যে প্রজননটা ঘটবে সেটা হবে কি যৌন প্রজনন। তারপরে যাব আমরা অযৌন প্রজনন। অযৌন প্রজনন কি? সেটা হচ্ছে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয় তাকে অযৌন প্রজনন বলে। অর্থাৎ এক্ষেত্রে দুটি ভিন্ন ধর্মী জীবের কোনো শারীরিক মিলনের প্রয়োজন হবে না, এইটাকে আমরা বলবো অযৌন প্রজনন। অযৌন প্রজনন হচ্ছে আবার দুই ধরনের। সেটা হচ্ছে এক নাম্বার দেখতে পাচ্ছ স্পুর উৎপাদন এবং হচ্ছে অঙ্গজ প্রজনন। দুইটা ভাবে অযৌন প্রজনন সংগঠিত হতে পারে। স্পুর উৎপাদন হচ্ছে, তোমরা জানো, স্পুর হচ্ছে ফুল উৎপাদন। যে সকল উদ্ভিদ ফুল উৎপাদন করে সেখান থেকে বংশবৃদ্ধি করে ফুলকে ফুল উৎপাদন করবে, সেখান থেকে সেখানে যে প্রজনন ঘটবে সেটা হবে স্পুর উৎপাদন। আর অঙ্গজ যে প্রজননটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলত, আমরা কিন্তু জানি কলম কাটা হয় গাছে, কলম কাটাকেই মূলত বলা হয় অঙ্গজ প্রজনন। চলো এর পরবর্তী স্টেপটা দেখি। ওকে, তো এখন আমরা নেক্সট পেজে যাব। তো এখন দেখো উদ্ভিদের কি লিখছি, প্রজনন। উদ্ভিদের প্রজননটা কিভাবে হয় তো ভালো করে খেয়াল করবা। এই প্রজননের যে মেইন অঙ্গ সেটা হচ্ছে ফুল। উদ্ভিদের প্রধান অঙ্গ হচ্ছে, প্রজননের প্রধান অঙ্গ হচ্ছে ফুল। এখন এই প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিট অফ কে ফুল বলে। প্রশ্ন আসতে পারে ফুল কাকে বলে। ঠিক আছে, এখন ফুল হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অংশ। এখন আদর্শ ফুলের অংশ কয়টি? তোমরা সবাই জানো আদর্শ ফুলের অংশ হচ্ছে 5টি। আদর্শ ফুলের অংশ 5টি। 1 নাম্বার পুষ্পাক্ষ, 2 নাম্বার বৃত্তি, 3 নাম্বার দলমণ্ডল, 4 নাম্বার পুংস্তবক, 5 নাম্বার হচ্ছে স্ত্রীস্তবক। আমি সাইডে একটা চিত্র দিয়ে রেখেছি, একটু খেয়াল করলে বুঝবা। এইখান থেকে 5টা অংশ আমরা ধাপে ধাপে শেষ করব শিক্ষার্থীরা। প্রথমে চলো, এই যে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষটা মূলত কোথায় থাকে দেখো তো। আমাদের চিত্রের এই যে এই পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এই পয়েন্টটা হচ্ছে পুষ্পাক্ষ। এই যে আমি এই পাশে এটা লিখে রেখেছি, এটা হচ্ছে পুষ্পাক্ষ। এরপরে
যে বৃত্তি, মানে বৃত্তি মানে হচ্ছে এখানে পাতা বোঝাচ্ছে। দেখো তো এই যে এই ফুলটার এগুলা কি, এগুলা পাতা না, এই যে এগুলা পাতা, এই পাতাগুলাকে বলতেছি আমরা এই যে মানে বৃত্তি। তো ফুলের অংশ দুইটা শেষ হলো। 3 নম্বর হচ্ছে দলমণ্ডল। শিক্ষার্থীরা এই দলমণ্ডলটা মূলত মানে এখানে পাপড়ি সহ, বৃত্তি সহ এবং হচ্ছে বৃত্তাংশ সব মিলিয়ে যে অংশটা হয় সেটা হয় দলমণ্ডল। মানে হচ্ছে পুষ্পাক্ষ এবং হচ্ছে এই যে বৃত্তাংশ দুইটার সমন্বয়ে যেটা হয় সেটা হয় দলমণ্ডল। ঠিক আছে, আচ্ছা এরপরে লিখছি আমরা কি পুংস্তবক। আচ্ছা পুংস্তবক কি, এই যে চিত্রে দেখতে পাচ্ছ এটা পুংকেশর, এই পুংকেশরকেই আমরা বলতেছি পুংস্তবক। এখন এই ক্ষেত্রে এই পুংকেশরের ভিতরে খেয়াল করো কি কি রয়েছে। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পরাগধানী, আর এইখান থেকে টানা হয়েছে এটা পরাগ মানে দণ্ড, আর এই যে মাথায় একটা টুপির মতো ক্যাপের মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত মানে পরাগধানী। মানে পুংকেশরটা মানে যে বীজটা সেখানে এই মানে হচ্ছে এই জায়গায় উৎপন্ন হবে, হয়ে এই পরাগধানী দিয়ে বাহিত হয়ে এটা গর্ভমুণ্ডে স্থাপিত হবে। ঠিক আছে, ওকে। এরপরে স্ত্রীস্তবক, এই যে দেখতে পাচ্ছ স্ত্রীস্তবক। সো স্ত্রীস্তবকের মধ্যে আবার অংশ 3টা, একটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এই যে গোল অংশটা আমি একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা করতেছি। যে দেখো যদি আমি এরকম একটা কিছু আর্টিস্ট করি, যেমন হচ্ছে এই যে গোল অংশটা, এই যে দেখো এই যে গোল অংশটা, এই সম্পূর্ণ অংশটা যতটুকু আমি রেড মার্ক করেছি এই সম্পূর্ণ অংশই হচ্ছে মূলত গর্ভাশয়। এখন গর্ভাশয় থেকে দেখো তো একটা দণ্ডর মতো বের হয়েছে না, এই যে দণ্ডর মতো, এটার নামই হচ্ছে মূলত গর্ভদণ্ড। এখন গর্ভদণ্ডের মাথা, এই যে মাথাটায় যে একটা অংশ দেখতে পাচ্ছ খাঁচ কাটার মতো, সেটা হচ্ছে গর্ভ মানে মুণ্ড। গর্ভমুণ্ড মানে হচ্ছে মানে গর্ভদণ্ডের একেবারে উপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে গর্ভমুণ্ড। মানে এইখান থেকেই স্ত্রীস্তবকের যে মানে এটা থাকবে, স্ত্রীস্তবকের যে স্ত্রী কেশরটা থাকবে সেটা এই গর্ভদণ্ড দিয়ে বাহিত হয়ে মূলত গর্ভাশয়ে পতিত হবে। আর এই পুংকেশর থেকে এই যে মানে আমাদের এই পরাগধানী থেকে পুংকেশর এই পরাগদণ্ডটি যদি বাহিত হয়ে এখানে আসে তখন সেখানে এসে পুংস্তবক এবং স্ত্রীস্তবক কী হয়ে যাবে, একসাথে মিলিত হয়ে যাবে। আর এই প্রক্রিয়ায় তাহলে কি হবে, প্রজনন সম্পন্ন হবে। তো শিক্ষার্থীরা আজকের টপিকসটা এই পর্যন্ত থাকবে, তার পরবর্তী ভিডিও থাকবে আমাদের পরাগায়ন, নিষেক ইত্যাদির উপর। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।